মার্চ 1959 চীনা সরকার দালাই লামাকে একটি বিশেষ চীনা থিয়েটার পারফরমেন্স দেখার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু আমন্ত্রণ পত্রে একটি অদ্ভুত দাবি ছিল। তারা দালাই লামাকে তার দেহরক্ষী ছাড়াই পারফরমেন্স দেখতে আসার দাবি জানিয়েছিল। কিন্তু তিনি দেহরক্ষী ছাড়াই সেখানে যাবেন, এটা শুনে তিব্বতের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবছিলেন যে চীনা সরকার কি দালাই লামাকে অপহরণ করবে, নাকি তাকে অ্যারেস্ট করবে, নাকি হত্যা করবে। সত্যি কথা হলো, মাত্র কয়েকদিন আগে চীনা সরকার তিব্বতের রাজধানীতে তার সৈন্য পাঠিয়েছিল এবং এখন পুরো শহরটি চীনা সৈন্যদের দ্বারা ঘিরে রেখেছিল। দালাই লামা এখানেই থাকতেন। তার বাড়ি ছিল পোটলা প্রসাদ নামে শহরের এই সুন্দর দুর্গ। দালাই লামার অনুসারীরা এবং তিব্বতের জনগণ এই খবরটি জানার সাথে সাথেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। লোকেরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে প্রাসাদের চারপাশে জড়ো হতে শুরু করে। যে কোনো মূল্যে তাদের নেতাকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিল তারা। ফলে উত্তেজনা বাড়তে শুরু করে। চীনা কর্তৃপক্ষ এবং দালাই লামা সরকারের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ ভেঙে যায়। হুমকি এতটাই বেড়ে গিয়েছিল যে দালাই লামার পালানোর কোনো সুযোগ ছিল না। এরপর প্রায় 7 দিন পরে 7 মার্চ 1959 দালাই লামা ছদ্মবেশে গোপনে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই চীনা সেনাবাহিনী সম্পূর্ণরূপে আক্রমণ করে এবং স্বাধীন একটি রাষ্ট্র তিব্বতকে দখল করে নেয়। বন্ধুরা, এটি একটি স্বাধীন দেশের গল্প। চীন কিভাবে এই মহান জাতিকে দখল করেছিল, কিভাবে একটা গোটা দেশকে নিজেদের কবজায় করেছিল, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই, তিব্বতের 3টি প্রদেশ ছিল। একবার মানচিত্রটি দেখুন। ইউসাং, আমদো এবং খাম, এরা সমস্ত তিব্বতীয় সাম্রাজ্যের সময় থেকেই ছিল। যদি আপনি এই 3টি প্রদেশের এলাকা একত্রিত করেন তাহলে এটি একটি খুব বড় এলাকা হয়ে ওঠে, প্রায় 2.5 মিলিয়ন স্কয়ার কিলোমিটার। আর্কিওলজিক্যাল এভিডেন্স আমাদের দেখায় যে মানুষ আসলে 4000 থেকে 5000 বছর আগেও এই অঞ্চলে বসবাস করত। তিব্বত সিভিলাইজেশন আসলে অনেক প্রাচীন, কিন্তু এই পুরো অঞ্চলটিকে ইউনিফাই করা হয়েছে 7th সেঞ্চুরি এডির সময় ইয়াংলু রাজবংশ দ্বারা, এবং এটা করেছিলেন নামরি সংসেন এবং তার পুত্র সংসেং গাম্পো, যাকে তিব্বত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কৃতিত্ব দেওয়া হয়। এই সময় চীন এবং তিব্বতের মধ্যে সীমান্ত বিরোধ শুরু হয়েছিল। চীন বলতে আমি সেই সময়ের চীনের রাজা এবং তিব্বতের রাজার কথা বলছি। কিন্তু 821 এডির সময় সীমান্ত স্পষ্টভাবে সংজ্ঞায়িত করার জন্য এবং এই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য চীন এবং তিব্বত রাজ্যের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময়কাল ছিল তিব্বতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর কারণ হলো এই সময়কালেই তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করেছে। তাদের মহারাজার 2 বৌদ্ধ স্ত্রী ছিলেন, একজন নেপালের এবং একজন চীনের। বলা হয় যে তারা তাদের বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন। তবে তিব্বতী জনগণের মধ্যে একটি খুব বড় পুশ তখনই দেখা যায় যখন মহারাজা ত্রিসং ঘাটসং সিংহাসনে বসেন এবং 755 এডি থেকে 797 এডি পর্যন্ত রুল করেন। এখানে কৃতিত্ব দেওয়া হয় একজন ভারতীয় শিক্ষক পদ্মসম্ভব। উনি ভারত থেকে তিব্বতে আমন্ত্রিত হয়েছিলেন। তিনি মূলত তিব্বতে বুদ্ধিজম প্রতিষ্ঠা করেছিলেন, যাকে এখনও গুরু রিনপোচে বলা হয়। ইতিমধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান শান্তা রক্ষিতাকেও তিব্বতে বৌদ্ধ ধর্ম পড়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভূ রাজনীতির কথা বলতে গেলে 2040 এডিতে মঙ্গল তিব্বত দখল করে এবং 2047 এডিতে চেঙ্গিস খানের নাতি গোদান খান একজন লামার সাথে দেখা করেন, সাকিয়া পণ্ডিতা। এই সাকিয়া পণ্ডিতের প্রভাবে গোদান খান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই বৌদ্ধ ধর্ম শেখার ধারণাকে ইমফাসাইজ করে। বৌদ্ধ ধর্ম সবসময় বলে আমাদের নিজের ভেতরে দেখো এবং সর্বদা শিখতে থাকো। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নর্মাল বুদ্ধিজম এবং তিব্বতিক বুদ্ধিজম থেকে একটু আলাদা। তিব্বতিক বুদ্ধিজমে একটি নতুন এবং আকর্ষণীয় ধারণার উদ্ভব হয়েছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে শিক্ষক যারা আমাদের শিক্ষা দেন, এই শিক্ষকরা সর্বদা পুনর্জন্ম লাভ করেন এবং আমরা তাদের প্রতিটি নতুন জন্মে তাদের আইডেন্টিফাই করতে পারি। যখন তারা ছোট শিশু তখনই আমরা তাদের চিনতে পারি, তখনই তাদের পুনর্জীবিত করা উচিত এবং তাদের পূর্ববর্তী জন্মের যে মর্যাদা ছিল তা দেওয়া উচিত।
এই শিক্ষকদের লামা বলা হয় এবং তিব্বতে বিভিন্ন স্তরে এমন অনেক লামা রয়েছে। এদের শীর্ষে রয়েছেন দালাই লামা, যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক বলা যেতে পারে। পরবর্তী প্রধান ইনভেনশন ঘটে 1720 সালে, এবার চীনা রাজবংশ দ্বারা। এই ইনভেনশনে তিব্বতের দুটি প্রধান প্রদেশ খাম এবং আমদো সম্পূর্ণরূপে চীনাকরণ করা হয়। এই রাজবংশ দ্বারা 1724 সালে তাদের নামকরণ করা হয় কিংহাই। একইভাবে তিব্বত এই দুটি প্রদেশকে চীনের কাছে হারায়। বাকি অংশটি চীনা রাজবংশের মধ্যে একটি উপনদী রাজ্য হিসেবে কাজ করে, যার অর্থ এটি কিছুটা স্বাধীন কিন্তু এখনও তাদের পরোক্ষ প্রভাবের অধীনে। 1912 সালে চীনা রাজবংশের সমাপ্তি ঘটে। চীনে জিনহাই রেভলিউশন শুরু হয় আর জন্ম হয় রিপাবলিক অফ চায়না। ইতিমধ্যে তিব্বতের রাজধানী লাসা থেকে সমস্ত চীনা বিদ্রোহীকে বহিষ্কার করা হয় এবং তৎকালীন দালাই লামা ঘোষণা করেন, উই আর আ স্মল রিলিজিয়াস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নেশন, যা স্পষ্টভাবে দেশের স্বাধীনতার কথা উল্লেখ করে। তবে এর অর্থ এটা নয় যে নতুন চীনা সরকার স্বাধীনতা মেনে নিয়েছে। চীন এখনও তার প্রভাব বজায় রাখতে চেয়েছিল। নতুন চীনা সরকারও তিব্বতকে তার অঞ্চল বলে দাবি করে। এই বিরোধ সমাধানের জন্য তখন ব্রিটিশদের হস্তক্ষেপ করতে হয়েছিল। তারা সিমলায় একটি সম্মেলনের প্রস্তাব করে, বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান খুঁজে বের করতে হবে। এই সম্মেলন 1914 সালে অনুষ্ঠিত হয়েছিল। ব্রিটেন, চীন এবং তিব্বতের প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। চীন সিমলা কনভেনশনে স্বাক্ষর করেনি, তবে ব্রিটিশরা স্বাক্ষর করেছিল। ফলে তিব্বত এবং ব্রিটিশদের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছিল। পরবর্তী 40 বছর ধরে তিব্বত একটি স্বাধীন দেশ ছিল, সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত। 1912 থেকে 1950 সালের মধ্যে কোনো বিদেশি প্রভাব তাদের ওখানে ছিল না। সব কিছু শান্তিপূর্ণ ছিল, মানুষ সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু তারপর আমাদের গল্পের এক নতুন গুরুত্বপূর্ণ মোড় আসে। 1949 সালে আমরা মাও সেতুংয়ের অধীনে কমিউনিস্ট বিপ্লব দেখতে পাই। আরওসি সরকারকে উৎখাত করা হয় তাইওয়ানে, আর জন্ম হয় পিপলস রিপাবলিক অফ চায়না। এরপরে মাও জেদংয়ের পিপলস লিবারেশন আর্মি আরওসি বাহিনীকে পরাজিত করে এবং আজ আমরা যে চীনকে চিনি তার জন্ম হয়। এরপর মাও জেদং তিব্বতকে হুমকি দেন যে তিনি তিব্বতকে মুক্ত করবেন এবং এটিকে মাদারল্যান্ডের সাথে যুক্ত করবেন। 1950 সালে রেডিও বেজিং একটি ঘোষণা করা হয় যে এই বছরের জন্য আমাদের সেনাবাহিনীর লক্ষ্য তিব্বতকে মুক্ত করা। মুক্তি মানে দখল। মাও জেদং একজন কট্টর কমিউনিস্ট ছিলেন। তিনি সকল ধরনের ধর্মের তীব্র বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তিব্বত চীনের একটি অংশ। তার বিজয়ের সময় তিব্বতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার প্রতি তার সমর্থন প্রকাশ করেছিলেন, 10th পেনচিং লামা। এবং দালাই লামা একেবারে উচ্চপদস্থ ছিলেন। তিব্বতে দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মে সর্বোচ্চ বলে মনে করা হয়। 10th পেনচিং লামা আসলে দালাই লামার পরে দ্বিতীয় স্থানে। তৎকালীন পেনচিং লামা বলেছিলেন, আমরা পিপলস লিবারেশন আর্মির বিজয় দেখে খুবই উত্তেজিত। আমরা তিব্বতের মুক্তি চাই। আমাদের তিব্বতী জনগণের পক্ষ থেকে দয়া করে আমাকে আপনার সর্বোচ্চ সম্মানজনক সমর্থন জানান। বন্ধুরা, এবার আপনারা হয়তো ভাবছেন লামারা কেন সমর্থন দেখাচ্ছে চীনা কমিউনিস্ট সরকারকে। বন্ধুরা, এর পিছনে একটি সহজ কারণ আছে। আসলে এই 10th পেনচিং লামাকে চীন সরকারি পদ দিয়েছিলেন যাতে পরবর্তীতে এসে চীনকে সমর্থন করে। কিন্তু 1949 সালে যখন মাওয়ের পিআরসি জয়লাভ করে তখন তিনি পিআরসিকে সমর্থন করতে শুরু করেন। তিনি মূলত একজন চীনা পাপেট ছিলেন। আপনি জানলে অবাক হবেন, এই যে 10th পেনচিং লামা ছিলেন তার বয়স তখন মাত্র 12 বছর ছিল, অর্থাৎ 12 বছর বয়সী একজন শিশু ছিলেন। এবার আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারছেন যে তিনি নিজে কতটা অজ্ঞ ছিলেন। এক কথায় তাকে চীন একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে। 1 জানুয়ারি 1950 রিপাবলিক অফ চায়না ঘোষণা করে, উই ডিক্লেয়ার সোভারেনিটি ওভার তিব্বত। এই বিতর্কের কারণগুলির প্রমাণ হিসেবে এই 12 বছর বয়সী ছেলেটির বক্তব্যকে প্রমাণ হিসেবে ব্যবহার করে চীন। এরপর চীনা সরকার দাবি করে যে তিব্বত সরকার যেন প্রতিনিধি পাঠায় বেজিংয়ে। 16 সেপ্টেম্বর 1950 পর্যন্ত তিব্বত কর্মকর্তারা এই দাবি উপেক্ষা করেন। তারা ভাবছিলেন যে চীনা সরকার কি এখন থেকেই দাবি করে যাবে যে তিব্বত তাদের এবং তাদের কথা মতো আমাদের যেতে হবে এবং তাদের কথা শুনতে হবে। একদমই না, আমরা যাব না।
কিন্তু চীনা সরকারের এই দাবি ছিল হুমকি স্বরূপ। মাত্র 1 মাসের মধ্যেই 7 অক্টোবর 1950 চীনা সেনাবাহিনী সৈন্যরা তিব্বতে প্রবেশ করে। ইয়াংজি নদী পার হয়ে তারা তিব্বতের পূর্ব প্রদেশে প্রবেশ করে এবং 2 সপ্তাহের মধ্যে কামদো শহর দখল করে নেয়। অনুমান করা হয় প্রায় 40 থেকে 80 হাজার চীনা সৈন্য তিব্বতে প্রবেশ করেছিল তখন। সেই সময় তিব্বতের পুরো দেশের জনসংখ্যা ছিল মাত্র 10 লক্ষ। ফলে সমগ্র এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে যে 15 বছর বয়সের দালাই লামাকে তড়িঘড়ি রাষ্ট্রপ্রধান হতে হয়েছিল। তিনি ছিলেন 14তম দালাই লামা। তিব্বতের জন্য এটা করা খুব জরুরি ছিল এবং গুরুত্বপূর্ণও ছিল, কারণ দালাই লামা তিব্বতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং তাদের নেতা। যদি নেতার পদ খালি থাকে তাহলে মানুষ কিভাবে অনুপ্রাণিত বোধ করতে পারে? এরপর 15 বছরের দালাই লামা এই বিষয়টি নিয়ে জাতিসংঘ পর্যন্ত যায়। এই আক্রমণ জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচিত হয় এবং 18 নভেম্বর 1950 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই চীনা দৃষ্টিভঙ্গির নিন্দা করে। তবে তিব্বতে পাঠানোর জন্য জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই যে তাদের পাঠিয়ে বিষয়টা স্বাভাবিক করবে। ফলে বাস্তবে এর খুব বেশি পরিবর্তন হয়নি। কিন্তু চীনের কৌশলে কিছুটা পরিবর্তন অবশ্যই দেখা গেছে। যদিও চীনা সামরিক বাহিনী খুব সুবিধাজনক অবস্থানে ছিল, তারা প্রায় সম্পূর্ণ তিব্বতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। চীন বাকি বিশ্বকে দেখাতে চায় যে তারা জোর করে তিব্বত দখল করছে না। সমগ্র বিশ্বকে এটা দেখানোর জন্য তারা আলোচনার জন্য তিব্বতী কর্মকর্তাদের চীনে ডেকে পাঠায়। এরপর 1951-এ তিব্বত বেজিংয়ে একটি প্রতিনিধি দল পাঠায়। কিন্তু বেজিংয়ে পৌঁছানোর পর চীনা সরকার একটি দীর্ঘ নথি উপস্থাপন করে আর বলা হয়, এটি স্বাক্ষর করুন, এটি আমাদের চুক্তি এবং আপনাকে এটি স্বাক্ষর করতেই হবে। সেই প্রতিনিধি দলের কাছে কোনো অপশন ছিল না দালাই লামা বা তিব্বত সরকারের সাথে পরামর্শ করার। তাদের কোনো সুযোগই দেওয়া হয়নি। তাদের স্বাক্ষর করতে এক প্রকার বাধ্য করা হয়। বন্ধুরা, এবারে আমরা জানবো কি আছে এই নথিতে। এই 17 দফা চুক্তির ভিতরে কি লেখা আছে। তিব্বতের মানুষের জন্য এই চুক্তির প্রথম পয়েন্ট খুবই ভয়ানক। প্রথম পয়েন্টে লেখা আছে তিব্বতিয়ানরা বেঁচে থাকবে এবং মাতৃ পরিবারে ফিরে যাবে, মানে রিপাবলিক অফ চায়না। কিন্তু বাকি পয়েন্টগুলো পড়ার পর মনে হচ্ছে চীন আমাদের সাথে তেমন খারাপ আচরণ করছে না, কারণ বাকি পয়েন্টগুলোতে লেখা আছে যে তিব্বতে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, বৌদ্ধ ধর্মকে সম্মান করা হবে। এই চুক্তিতে যে বিষয়গুলি লেখা ছিল, কিন্তু বাস্তবে চীন করেছে তার উল্টো। 1954 সালের দিকে দালাই লামা প্রথমবারের মতো চীন সফর করেন। চীনের উন্নয়ন, এত বড় শিল্প, এত চমৎকার পরিবহন, ভালো অবকাঠামো দেখে তিনি খুব খুশি হন। তিনি মনে করেন যে চীন থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু তিনি জানতেন না যে এই সবই চীনের কৌশল। মাও জেদং বিশ্বাস করতেন এক দেশ, এক সংস্কৃতি, এক জাতি। তারা বিশ্বাস করতেন যে চীন জুড়ে কেবল একটি সংস্কৃতি থাকা উচিত, প্রত্যেকেরই একই জিনিসে বিশ্বাস করা উচিত। তারা কোনো ধরনের ডাইভার্সিটি টলারেট করতে পারছিল না এবং এখানে তারা একরকমভাবে মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল। 1956 সালের নভেম্বরে দালাই লামা ভারতে আসেন এবং কিছু তিব্বতের স্বাধীনতা সংগ্রামীর সাথে দেখা করেন। এই স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন গেরিলা যোদ্ধা। তিনি জানতে পারেন যে এই গেরিলা যোদ্ধারা নিজেরাই অস্ত্র তুলে নিচ্ছেন এবং চীনা দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছেন। তাদের সাথে কথা বলার পর দালাই লামার চোখ খুলে যায়। তিনি বুঝতে পারলেন চীন আসলে কি করছে। চীন তার জনগণের স্বাধীনতা সম্পূর্ণভাবে দমন করছে। চীন দেশটিতে উপনিবেশ স্থাপন শুরু করেছিল। তিব্বতে অসংখ্য যুদ্ধাপরাধ সংগঠিত হয়, গ্রামে আগুন লাগানো হয় এবং 1959 সাল নাগাদ একটি প্রপার তিব্বতিয়ান রেজিস্ট্যান্স তৈরি হয়। এই সময় ক্রমাগত বিক্ষোভ দেখা যায় চীনা দখলদারিত্বের বিরুদ্ধে এবং এটি ছিল সেই সময় যখন চীন সরকার দালাই লামাকে একটি বিশেষ থিয়েটার পারফরমেন্স দেখার জন্য চীনে আসার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু তার দেহরক্ষী ছাড়াই। 9 মার্চ 1959 চীনা সেনাবাহিনী লাসাকে ঘিরে ফেলে। তখন দালাই লামার প্রাসাদের বাইরে তিব্বতের জনতা দালাই লামার ঢাল হিসেবে দাঁড়িয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। তাদের একজন উপদেষ্টা দালাই লামাকে বাঁচাতে সেখানে ছিলেন, যাকে দ্য স্টেট ওরাকেল বলা হয়। দালাই লামা আগে 2বার ওরাকেলকে জিজ্ঞাসা করেছিলেন যে এই পরিস্থিতিতে তার কি করা উচিত,
তখন প্রত্যেকবারই ওরাকল তাকে সেখানে থাকতে এবং আলোচনা চালিয়ে যেতে বলেছিলেন। কিন্তু এবার ওরাকল বলেছিলেন, গো টু নাইট। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আজ রাতেই এখান থেকে পালিয়ে যাও। তার আত্মজীবনীতে দালাই লামা বর্ণনা করেছেন যে কিভাবে ওরাকেল ধ্যান শুরু করেছিলেন এবং হঠাৎ তিনি একটি কলম নিয়ে একটি কাগজের টুকরোতে একটি নকশা এঁকেছিলেন। এই কাগজে ড্রয়িং করে তিনি ঠিক কিভাবে এবং কোথায় দালাই লামাকে পালাতে হবে সেটা বর্ণনা করেছিলেন। ওরাকল যখন পরামর্শ দিচ্ছেন তখন লাসার জুয়েল পার্কের কাছে দুটি জোরে বিস্ফোরণ ঘটে। দালাই লামা তার ভেষ পরিবর্তন করে চুপি চুপি পালিয়ে যান তার প্যালেস থেকে। পালানোর সময় তার সাথে তার মা, তার বোন, তার ছোট ভাই এবং কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা কোনোভাবে চীনা আর্মিদের চোখ এড়িয়ে লাসা শহরের বাইরে আসেন। চীনা সরকার যখনই এই খবর জানতে পারে তারা দালাই লামার অবস্থান খুঁজে বের করার জন্য অনুসন্ধান দল পাঠায়। চীনা সামরিক বিমান দালাই লামার খোঁজ করতে শুরু করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন তিব্বতের ল্যান্ডস্কেপ কতটা উন্মুক্ত। সেখানে খুব বেশি গাছপালা জন্মায় না, সেখানে লুকোনো খুব কঠিন। এই পরিস্থিতিতে পালানোর একমাত্র উপায় ছিল কেবল রাতে ভ্রমণ করা। তারা অনেক রাত পায়ে হেঁটে পৌঁছয় হিমালয়ের পাহাড়ের খুব কাছে। একটা সময় চীনা সামরিক বিমান এত কাছে চলে আসে যে তারা ভেবেছিল যে এবার সব কিছু শেষ, কারণ লুকোনোর আর কোনো জায়গা নেই। কিন্তু ঘটনাক্রমে বিমানগুলি তাদের দেখতে পায়নি এবং তাদের ঠিক সামনে দিয়ে চলে যায়। এই দীর্ঘ যাত্রায় তাদের কাছে খুব বেশি খাবারও ছিল না, তাদের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে হয়। মনে রাখবেন, এরা ছিল তিব্বতের রাজ পরিবার এবং তাদের সারা জীবন বিলাসবহুল খাবার খাওয়ানো হয়েছিল। এখন তারা হঠাৎ করে এমন একটি যাত্রা শুরু করেছে যেখানে সঠিক খাবার নেই, আশ্রয় নেই এবং ক্রমাগত প্রাণ বাঁচাতে ছুটছে। এই যাত্রার সময় তারা খুব অপ্রত্যাশিতভাবে কিছু সাহায্য পায় এবং সেটা সিআইএর কাছ থেকে, আমেরিকার গোয়েন্দা সংস্থার কাছ থেকে। বিষয়টা ছিল সিআইএ ইতিমধ্যে তার এজেন্টদের মোতায়েন করেছিল। আমেরিকা আশঙ্কা করেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ ভারত এবং তিব্বতের মধ্যে হুমকি হতে পারে, কারণ কোল্ড ওয়ারের সময় চীন সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল। কূটনৈতিক কারণে ভারত সেখানে সিআইএর উপস্থিতির অনুমতি দিয়েছিল এবং সিআইএ কর্মীরা আসলে তিব্বতীদের প্রশিক্ষণ দিচ্ছিল। 10ই মার্চ 1959 সালে যখন গেরিলা যুদ্ধের মূল্যায়ন করা হয় তখন সিআইএ বুঝতে পারে যে দালাই লামা আর নিরাপদ নয়। সিআইএ তাদের তৈরি এই প্রতিরক্ষামূলক বাহিনীতে তিব্বতীদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাদের সাথে ছিলেন। তারা প্রায় 2 সপ্তাহ ধরে এই যাত্রা চালিয়ে তারা বিপজ্জনক হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে পায়ে হেঁটে ভারতীয় সীমান্তের শেষ গ্রামে পৌঁছয়। 26শে মার্চ সীমান্তে পৌঁছানোর পর দালাই লামা পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে একটি চিঠি লেখেন। এই চিঠিতে তিনি প্রথমবারের মতো উল্লেখ করেন যে তিনি 17 দফা চুক্তির বিরুদ্ধে। তিনি পণ্ডিত নেহরুর কাছে পরিস্থিতি ব্যাখ্যা করেন, কি ঘটেছে এবং তার সাথে কি ঘটানো হয়েছে, এবং নেহরুর কাছে আশ্রয়ের অনুরোধ করেন। পণ্ডিত নেহরু এই চিঠি পড়ার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ আসাম রাইফেলসের একটি দল পাঠান। ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা সীমান্তে দালাই লামাকে রিসিভ করে এবং 31শে মার্চ ছিল সেই দিন যখন দালাই লামা এবং তার দল অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে। একই দিনে পণ্ডিত নেহরু ভারতীয় সংসদে ঘোষণা করেন যে দালাই লামার সাথে যেন সম্মানের সাথে আচরণ করা হয়। এবার প্রশ্ন, দালাই লামা তো বেঁচে গেলেন, কিন্তু তিব্বতের কি হলো? 25শে মার্চ 1959 চীনা সেনাবাহিনী লাসার ভেতরে প্রবেশ করে। 28শে মার্চ তিব্বত সরকার ভেঙে দেওয়া হয় এবং তারপর থেকে চীন জোরপূর্বক তাদের এক জাতি এক সংস্কৃতির ধারণা বাস্তবায়ন করে। 1965 সাল পর্যন্ত সিআইএ তিব্বতী বিদ্রোহীদের সাহায্য করার এবং গেরিলা যুদ্ধকে সমর্থন করার চেষ্টা করে, যাতে সেখানে একটি বিদ্রোহ তৈরি করা যেতে পারে। তাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে এবং জয়লাভ করতে পারে। আমেরিকার গিভ আপের পর 1966 সাল থেকে চীনারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় আক্রমণ শুরু করে। 1966 থেকে 1976 সালের মধ্যে বৌদ্ধমঠ এবং তিব্বতী সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়। এই 10 বছরে প্রায় কয়েক লক্ষ তিব্বতীকে হত্যা করা হয় এবং 6000-এর বেশি মনেস্ট্রি ধ্বংস করা হয়। ইতিমধ্যে তিব্বতের তিব্বতী অঞ্চলে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয়, যেখানে ইতিহাসে কোনোদিন দুর্ভিক্ষ দেখা যায়নি। তবে চীনা দখলের পর দুর্ভিক্ষের কারণে প্রায় 3 লক্ষ মানুষ মারা যায়। তিব্বতের প্রাকৃতিক সম্পদ এমনভাবে শোষণ করা হয়
যার ফলে সেখানকার 80% বন ধ্বংস হয়ে গিয়েছিল। চীনা সরকার পারমাণবিক বিষাক্ত বর্জ্য তিব্বতের এলাকায় নিষ্কাশন শুরু করে। ফলস্বরূপ তিব্বতের অঞ্চলে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি দেখা যায়। সমগ্র চীনের 34% তিব্বতী যারা কৃষিক্ষেত্রে বাস করে তারা দারিদ্র্য সীমার নিচে। মাঝে মাঝে তিব্বতে বিদ্রোহ দেখা যায়, যা এখনো পর্যন্ত সফল হয়নি। চীনা দখলদারিত্বের পর সবচেয়ে বড় বিক্ষোভ দেখা যায় 1987 থেকে 1989 সালে। বিশাল জনতা রাস্তায় নেমে আসে। চীনে মার্শাল ল ঘোষণা করা হয়, বিদেশি সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়। এই ব্যর্থতার পর পরবর্তী বড় বিক্ষোভ দেখা যায় 2008 সালে চীনে বেইজিং অলিম্পিকের সময়। এই বিক্ষোভের সময় 100 জনেরও বেশি তিব্বতী নিহত হয়েছিল এবং প্রায় 1000 জন নিখোঁজ হয়েছিল। বন্ধুরা, তিব্বতীদের আগামী ভবিষ্যৎ কিন্তু আরও অনিশ্চিত, কারণ দালাই লামার যথেষ্ট বয়স হয়েছে। আজ তার বয়স প্রায় 91 বছর। প্রশ্ন উঠছে, তারপরে পরবর্তী দালাই লামা কে হবেন? চীনা দখলদারিত্বের পর দেখা গেছে যে শেষ 2 দালাই লামা আসলে চীনাদের দ্বারা নিযুক্ত ছিলেন। এই ক্ষেত্রে চীন স্পষ্টতই পরবর্তী দালাই লামাকে তারা পুতুল বানাতে চাইবে। এই পরিস্থিতিতে বর্তমান দালাই লামা বলছেন যে শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্যের অবসান ঘটানোর সময় এসেছে। তিনি বলছেন যে পরবর্তী দালাই লামা আসলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া উচিত এবং তিনি চান যে তিব্বতের মানুষরাই এটা করুক, তবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। কিন্তু চীনা সরকারের মধ্য থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া প্রায় অসম্ভব। চীন সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মীদের দালাই লামা এবং তার অনুসারীদের প্রত্যাখ্যান করার জন্য ইতিমধ্যেই নোটিশ জারি করেছে। চীনা সরকার বলছে যে তিব্বতের বিষয়টি তাদের ইন্টারনাল ম্যাটার, একই যুক্তি যা যে কোনো স্বৈর শাসকরা সর্বদা উত্থাপন করে। তবে মজার বিষয় হলো, আপনি শুনে অবাক হতে পারেন যে তিব্বতী চীনের একমাত্র অঞ্চল নয় যেখানে এটি হচ্ছে। চীনের উত্তর পশ্চিমে জিনজিয়াংয়ের একটি অঞ্চল রয়েছে যেখানে সংস্কৃতি বাকি চীনাদের থেকে আলাদা ছিল। 10 লক্ষেরও বেশি উইগুর মুসলিমকে রি-এডুকেশন ক্যাম্পে রাখা হয়েছে। যদি আমরা পূর্ব দিকে যাই, হংকংয়েও একই জিনিস করার চেষ্টা করা হচ্ছে। হংকংয়ের মানুষ গণতন্ত্র চায়, উদার হতে চায়, কিন্তু চীন সেখানে তার শাসন চাপিয়ে দিচ্ছে। এর বাইরে চীন দাবি করে যে তাইওয়ানও তাদের। তাই সামগ্রিকভাবে যেখানেই বিভিন্ন সংস্কৃতি দেখা যায় সেখানেই চীনের এই নীতি বাস্তবায়ন করা হচ্ছে। তবে আশা করা যায় যে ভবিষ্যতে এই চীনা সরকার একদিন দুর্বল হয়ে পড়বে এবং এই সমস্ত অঞ্চল তাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে একসাথে বিদ্রোহ করতে এবং তাদের স্বাধীনতা পেতে সক্ষম হবে। তবে একটি ভালো জিনিস হলো, অন্তত ভারতে তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে। ভারত সরকার তিব্বতী শরণার্থীদের বিভিন্নভাবে সাহায্য করছে। আজ ভারতে 1,50,000-এরও বেশি তিব্বতী শরণার্থী রয়েছে এবং তারা শান্তিতে জীবনযাপন করছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।